শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে যারা বিভিন্ন সময়ে নানা নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছে, পাশাপাশি বিগত সরকারের সময়ে বিভিন্ন পেশাজীবী আমরা বলতে পারি তারাও বিভিন্ন সময়ে নানা হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে, সেই সব ভুক্তভোগীর বক্তব্য আমরা পর্যায়ক্রমে শোনার চেষ্টা করব এবং তারই অংশ হিসেবে আমরা আজকে দুজন আমরা পেয়েছি, তাদের বক্তব্য শুনবো এবং সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি নির্যাতন ভুক্তভোগীর বর্ণনা 1। প্রথমে আমরা সেই বর্ণনা শুনবো যাদের কাছে, তাদের সাথে পরিচিত হই। পাশাপাশি আমাদের সাথে একজন সিনিয়র সাংবাদিকও আছে, আমরা আলোচকদের সাথে পরিচিত হব। স্টুডিওতে রয়েছেন আরিফ সোহেল, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রয়েছেন সিনিয়র সাংবাদিক ডক্টর মাহবুব হাসান এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রাশেদ রাজন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইনে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানে দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে আরিফ সোহেল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার শারীরিক এবং মানসিক যে অবস্থা আমরা জানি, এবং এখনও আপনি ক্র্যাচে ভর করেই হাঁটছেন আমাদের যে অনুষ্ঠানে এসেছেন আপনি কষ্ট করে। আমরা যে কথা বলছিলাম যে এই যে আন্দোলন, সেই আন্দোলনের তো একটি প্রেক্ষাপট আছেই, সেই বিষয়গুলো নিয়ে বলবেন। পাশাপাশি যে ভয়ঙ্কর নির্মম অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাদের যেতে হয়েছে, সেটিও যদি একটু শুরু করেন। জি, ধন্যবাদ। আমরা জানি, আপনারা সবাই জানেন যে আন্দোলনটি আমরা শুরু করেছিলাম কোটা সংস্কারের দাবিতে। সেই আন্দোলনটি জুন মাসে 2018 সালের পরিপত্র সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হওয়ার পরে আমরা আসলে চাকরিতে বৈষম্য বিলোপের জায়গা থেকে শুরু করেছিলাম এবং তারপর থেকে আমরা দেখলাম যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের উপর হামলা হলো। ছাত্রলীগ সহ ক্ষমতাসীন গোষ্ঠী তারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করলেন এবং তার পরবর্তীতে সরকার এর কোনো প্রতিকার না করে বরং পুলিশ, র্যাব সহ সাজোয়া যান, সাজোয়া বাহিনী আমাদের উপর লেলিয়ে দিলেন, কারফিউ জারি করলেন এবং এর মধ্যেই চলতে থাকলো গণগ্রেফতার, গুম ইত্যাদি। এবং তার পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা আমরা যখন বুঝতে পারলাম যে এই সরকারটি আসলে কোনোভাবেই জনগণের স্বার্থকে রিপ্রেজেন্ট করে না, জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে না, তখন আমরা আমাদের দায়িত্ব থেকে এবং যাদের রক্ত ঝরেছে রাস্তায়, রাজপথে, তাদের হত্যার বিচারের দাবিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই এবং পরবর্তীতে স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে তার রূপ নেয়, গণ অভ্যুত্থানের রূপ নেয়। এবং আমরা জানি এই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে শেখ হাসিনা, যিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি দেশ থেকে পালিয়ে যান। এই যে একটি জার্নি, এই জার্নিটি কিন্তু দিনের হিসাব করলে খুবই সংক্ষিপ্ত, 36 দিন, জুলাই থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে আন্দোলনটি, এই 36 দিনে আমাদের উপরে আসলে খুব বেশি অত্যাচার হয়েছে। বিশেষ করে সমন্বয়ক আমরা যারা ছিলাম সেটা আমরা বলতে পারছি না, যদি তুলনা করি যারা রাজপথে গুলি খেয়েছেন, যদি তুলনা করি যারা কারাগারে অন্তরীণ ছিলেন, যদি তুলনা করি সাধারণ শিক্ষার্থীদের যাদের ওপর দিয়ে হামলা মামলা বয়ে গিয়েছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাকিল নামে একজন ছোট ভাই, তাকে নির্মমভাবে গুলি করা হয়েছে অসংখ্য শিক্ষার্থীকে, যাদের চোখ নষ্ট হয়ে গেছে, অনেকে কখনো চোখে দেখতে পাবেন না, অনেকেই শ্রবণ ইন্দ্রিয় হারিয়ে ফেলেছেন, কখনো শুনতে পাবেন না। এবং এই ধরনের অসংখ্য ঘটনা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো নয়, সারা দেশে অসংখ্য মানুষ মারা গিয়েছেন, নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাকে 28 তারিখ, জুলাইয়ের 28 তারিখ ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর তারা আমাকে প্রায় 2 দিনের মতো তারা গুম করে রাখেন। তার পরবর্তীতে আমাকে ডিবি হেফাজতে নেওয়া হয়, কোর্টে তোলা হয় এবং আমাকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। একটু মাস্কার, সরি টু ইন্টারাপ্ট, সেটা হচ্ছে যে কথাটি আপনি বলেন 2 দিনের মতো গুম করে রাখা হয়, এই 2 দিন আপনার পরিবারের যারা, তারা কেউই জানতে পারেনি যে আপনি কোথায় আছেন? না, তারা জানতে পারেনি। তাদেরকে যখন আমাকে তুলে নিয়ে যাওয়া হয়, তাদেরকে বলা হয় যে সিআইডি নিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা আসলে সঠিক পরিচয়টা সে সময় দেননি, মিসগাইড করেছেন। এবং পরবর্তীতে আশুলিয়া থানা থেকে শুরু করে ডিবি অফিস সবখানে যাওয়া হয়েছে। যে অফিসে আমাকে রাখা হয়েছিল মিন্টো রোডে, আপনারা জানেন, সেখানেও যাওয়া হয়েছে, কিন্তু তারা কাস্টডি অস্বীকার করেছিলেন। আমরা জানি সব কিছু আসলে মানবাধিকারের চরম লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকার। বাবা বড় ভাই কে গিয়েছিলেন, কারা আপনার জন্য?
আমার পরিবারের সদস্যরা গিয়েছেন, আমার শিক্ষকেরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অনেক বড় ভূমিকা রেখেছেন, এমনকি সাংবাদিক, মিডিয়া কর্মী এবং সুশীল সমাজের অনেকেই আসলে সে সময় আমি কোথায় আছি জানার চেষ্টা করেছেন। সকলকেই খুবই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিসগাইড করা হয়েছে এবং আমার কাস্টডি অস্বীকার করা হয়েছে। আচ্ছা, এরপরে যখন কোর্টে প্রডিউস করা হলো? কোর্টে যখন প্রডিউস করা হলো, আমাকে দেয়া হলো সেতু ভবন ভাঙচুর এবং নাশকতা করার মামলা। আচ্ছা। এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি, বনানীর সেতু ভবনে আমি 300 জন নিয়ে সেতু ভবন ভাঙচুর করেছি, এটি ছিল অভিযোগ, যেটি আসলে খুবই হাস্যকর একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল। এমনকি আমার ওই রকম একটা পরিস্থিতিতেও আমি যখন এজলাসে ওখানে সামনে দাঁড়িয়েছিলাম যেখানে আসামিদের রাখা হয়, যখন আইনজীবী অভিযোগ উত্থাপন করছেন, আমি আসলে হাসি থামিয়ে রাখতে পারিনি। খুবই মানে ট্র্যাজিকমেডিক একটা সিচুয়েশন আর কি। আচ্ছা। তো যেই 2 দিন আপনাকে রাখলো ডিবি কার্যালয়ে, মিন্টু রোডে যেখানে রাখলো আপনাকে, সেখানে অবস্থাটা কী ছিল, সেই অভিজ্ঞতাটা কী ছিল? জি, আমার অভিজ্ঞতা যদি বলতে চাই, আমাকে আসলে শারীরিকভাবে তারা ওইভাবে নির্যাতন করেননি। আমার পায়ে যে ক্ষতটি আছে সেটি হচ্ছে একটি স্প্লিন্টার, পুলিশ আক্রমণের সময় আমার ক্যাম্পাসে পায়ে লেগেছিল। যেটা হয়েছে সেটা হচ্ছে তারা কাস্টডিতে থাকা অবস্থায় এটার কোনো চিকিৎসা করার নেই, যার কারণে আমার পায়ে অপারেশন করতে হয়েছে। কিন্তু আমাকে সে সময় আসলে তারা টাচ করেন নাই, কিন্তু আমি দেখেছি মানুষকে কীভাবে সেখানে অত্যাচার করা হয়েছে। আমার ওপর কিছু না করার একটা বড় কারণ হচ্ছে সমন্বয়ক, এবং তারা চেষ্টা করছিলেন সেই সময়ে, আমরা জানি যে ডিবি প্রধান হারুন 6 জন সমন্বয়ক নিয়ে তিনি সুন্দর একটি নাটক সাজিয়েছিলেন। সেই নাটকেও তিনি আমাকে অংশ নেওয়াতে চেয়েছিলেন, বা আমি অংশ নিব কোনো একটা সময়, নরম হয়ে আসব, এই আশায় হয়তো তিনি তখন আমাকে কিছু করেন নাই সমন্বয়ক হওয়াতে। কিন্তু আমি দেখেছি সেখানে রাজনৈতিক বন্দী সহ এমন বন্দীকেও দেখেছি যারা আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাইয়েছেন বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং বেদম পেটানো হয়েছে। এবং সেখানে মানবাধিকারের যে চরম লঙ্ঘন, আমি নিজে একজন মানবাধিকার কর্মী, আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাথে কাজ করেছি, এবং আমি সেখানে দেখেছি যে মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা বা সেরকম কোনো কিছুই আসলে সেখানে নেই। বছরের পর বছর নির্যাতিত, বারবার সেখানে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে আসা হচ্ছে, পেটানো হচ্ছে, সুস্থ মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, কয়েক ঘন্টা পর তাকে আধমরা করে নিয়ে আসা হচ্ছে, এই সবই। এবং আমার মাথায় তখন চলছিল যে কোনো মুহূর্তে এটা আমার সাথে হতে পারে, যদিও তাদের পরিকল্পনার কারণেই আসলে তারা সেই মুহূর্তে আমাকে কিছু করেনি। এবং তার পরবর্তীতে আমরা জানি যে আন্দোলনের চাপে আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সহ শিক্ষকরাও নেমে এসেছিলেন, সংবাদকর্মীরা, মানবাধিকার। আপনাকে রিমান্ডে দেওয়া হলো? জি। কয়দিন রিমান্ডে দিল? আমাকে 6 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, 6 দিনের। এবং রিমান্ডে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদের ব্যাপারটি কেমন ছিল? যেহেতু আপনি ইনজুর্ড ছিলেন, হয়তো সেভাবে আপনাকে শারীরিকভাবে যে কথাটি বলছিলেন, কিন্তু জিজ্ঞাসাবাদের ব্যাপারে তারা কোন তথ্যগুলো জানতে চেয়েছে বা কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়েছে, জোর দিয়েছে? আসলে আমি যেটি বলতে চাই, আমার শারীরিক অবস্থার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমাকে সে সময় আসলে তারা যে ওই পরিমাণে নির্যাতন করেননি সেটা একমাত্র কারণ ডিবি হারুনের নাটক আর কি। তারা চেয়েছিলেন আমাকে ওই নাটকের অংশ করতে, যেহেতু আমি কেন্দ্রীয় সমন্বয়কদের একজন। আমরা জানি যে 6 জন সমন্বয়ক, নাহিদ ভাই, তাদেরকে প্যান্ট পরার সময় দেওয়া হয়নি, আমাকেও না। আমি আসলে ঘরোয়া পোশাক পরা অবস্থায় আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। তো তাদেরকে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে নাটক করানো হলো, একসাথে খাওয়া দাওয়া করলেন ডিবি হারুন, আমরা জানি তার নাটকের অংশ আর কি। সেখানে আমি অংশ নিব এটা তাদের আশা ছিল। তারা সেই স্বাক্ষর করেননি? জি, কিন্তু আমি অংশ নেইনি। তাদের আশঙ্কা ছিল, আশা ছিল যে আমি হয়তো বা এক সময় রাজি হব, সেজন্য তারা কিছু করেনি। বাট আমার শারীরিক অসুবিধা নিয়ে তাদের কোনো প্রকার ভ্রুক্ষেপ কিন্তু আসলে ছিল না, এটা তাদের স্ট্র্যাটেজির অংশ ছিল। তো 6 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা আসলে মানে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। এবং যেহেতু আপনারা জানেন যে মামলাটা দেওয়া হয়েছে, আমাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে সেতু ভবন ভাঙার সাথে তোমার সম্পৃক্ততা কি। এবং আমি 2 মিনিট কোনো উত্তরই দিতে পারিনি, 1 মিনিট কোনো উত্তরই দিতে পারিনি, মানে এমন একটা প্রশ্ন। তো আমি তখন বলেছিলাম যে আমার কীভাবে সম্পৃক্ততা থাকবে। তারপর তারা বেশ কিছু রাজনৈতিক নেতাদের নাম বললেন। আপনারা জানেন যে আমার মামলা সহ আসামি আন্দালিব রহমান পার্থ ভাই, তিনিও আছেন। তো তাদের নাম বললেন যে তারা আপনাকে অর্থ সহায়তা দিয়েছেন, তারা আপনাকে ইত্যাদি সহায়তা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তখন আমি বললাম যে তাদের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবেই তারা আসলে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, এবং টোটালি আরবিট্রারি যেটাকে বলা হয়, মানে ইচ্ছা হলো দিয়ে দিলাম, আমার ইচ্ছা, এরকম একটি পরিস্থিতি আর কি সেখানে। জি, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন রাশেদ রাজন। রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাশেদ রাজন, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ জি জি। যে প্রশ্নটি জনাব আরিফ সোহেলকে করছিলাম, সেই একই প্রশ্ন আপনার দিকেও, যে অবস্থার মধ্য দিয়ে আপনি গেলেন বা রাজশাহীতে থাকার সময়, আমরা জানি রাজশাহীতে খুব বেশি যে ধরপাকড় হয়েছে বা খুব বেশি মানুষের উপর সেইভাবে হয়রানি হয়ে পুলিশি নির্যাতন হয়েছে অন্তত আন্দোলন চলাকালীন। অন্যান্য সময়ে রাজনৈতিক বিষয় হয়েছে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু এই আন্দোলনে সেইভাবে। কিন্তু তারপরেও গুটি কয়েক যারা, এবং আমরা জানি
শুরুর দিক থেকে আপনি সমন্বয় করছিলেন এবং রাজশাহীর যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটিকে একত্র করার জন্য ছাত্রছাত্রী জনতাকে সেই মোটিভেশনটি আপনি দিচ্ছিলেন। সার্বিকভাবে আপনার বিষয়টি একটু বলবেন। জি, আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ মানে একটা নাটকীয় ঘটনা আছে বেশ কিছু, এবং এই নাটকীয় ঘটনার কারণে আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিজিএফআই কয়েকজনকে তুলে নিয়ে গিয়ে 4 জন সমন্বয়কের মধ্যে 18 জন সমন্বয়কের মধ্যে, এর আগের যে 18 জন সমন্বয়ক ছিল এই 18 জন সমন্বয়কের মধ্যে আপনার 5 জনকে তুলে নিয়ে গিয়ে জোর করে আন্দোলন বন্ধের ডাক দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং যদিও শিক্ষার্থীরা সেটা প্রত্যাখ্যান করে এবং একজন তো আমরা দেখেছিলাম সিটি মেয়রের সাথে দাঁড়িয়ে আন্দোলন প্রত্যাহারও করেছিল। এটা প্রত্যাহার করে, জি জি জি, বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আর কি, ডিজিএফআই এর বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আসলে তারা আন্দোলন প্রত্যাহার করেছিল। এবং সেই সময় শিক্ষার্থীরা অনেকেই চলে গিয়েছিল আর কি, যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে আতঙ্ক ছিল যে তারা যেখানে পাবে সেখানে হত্যা করবে। হ্যাঁ, এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 17 জন সমন্বয় পরিষদের যে সদস্য ছিল এবং তাদের টোটাল যে মেকানিজম এবং তাদের সাথে যে যোগাযোগ কানেকশন এবং এই যে বন্ডিং তৈরি করা এবং আন্দোলন পরিচালনার ক্ষেত্রে আমার একটা বড় ভূমিকা ছিল এবং বিশাল একটা যোগাযোগ ছিল। এবং এরা প্রশাসন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিজিএফআই, সিটিএসপি এবং আরো যে গোয়েন্দা সংস্থা, পুলিশ, এগুলো ব্যাপকভাবে মানে অনুসন্ধান করার পরে আমাকে তারা গুম করার চেষ্টা করে যে এই আন্দোলনকে স্থগিত মানে থেমে রাখার জন্য, এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা চেষ্টা করে যে রাশেদ রাজনকে যদি গ্রেপ্তার করা হয়, গুম করা হয়, তাহলে এই বাকি সদস্যদেরকে আটক করা যাবে, তাদেরকে নির্যাতন করা যাবে এবং এই আন্দোলনকে ধ্বংস করা যাবে রাজশাহীতে। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া আর সমন্বয় পরিষদের কোনো কমিটি নাই এবং মূলত পুরো রাজশাহীতেই এই রাজশাহী বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেয়। এবং আমাকে যখন গ্রেপ্তার করা হয়, আমি হচ্ছে যে রাতের খাবার খাওয়ার জন্য বের হয়েছিলাম এবং কোর্ট স্টেশন থেকে আমাকে তোলা হয়। আমি খাওয়ার পরে আমার সাথে আরো 2 জন সমন্বয়ক ছিলেন, ওনাদেরকে আসলে বুঝতে পারেন নাই যে ওনারা সমন্বয়ক। আমার ঘাড়ে একজন এসে হাত দিচ্ছে। আমি তো জানি যে আমাকে অনেকে চেনে, আমি যেহেতু সাংবাদিকতা করতাম এবং মানবাধিকার কর্মী, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ফাউন্ডিং সেক্রেটারি ছিলাম এবং অধিকারের সক্রিয় কর্মী। আমার ঘাড়ে যখন হাত দেয় আমি জিজ্ঞাসা করছি যে ভাই কি অবস্থা। পরে উনি পরিচয় দেন যে উনি ডিবি, এবং পরবর্তীতে আমাকে সামনে একটা মাইক্রো রাখা ছিল, আমাকে তুলে নিয়ে গেল এবং সাথে সাথে চোখ বেঁধে আমার ফোন এবং মানিব্যাগ নিয়ে নিয়েছিল। এবং তখন থেকেই জিজ্ঞাসাবাদ শুরু যে তুই এখান থেকে পড়াশোনা শেষ করছিস রিসেন্টলি, কিন্তু তুই ক্যাম্পাসে কি করছিস। তাদের কথা হচ্ছে তুই তুকার ছাড়া আসলে তারা কখনোই ভদ্রভাবে আমার সাথে আচরণ করে নাই এবং আমাকে মোটামুটি 24 ঘন্টার মতো আটকায় রাখছিল ডিবি অফিসে, যে ঝাউতলা যে ডিবি অফিস। এবং এই 24 ঘন্টার মধ্যে তারা আমাকে একবারের জন্য ঘুমাইতে দেয় নাই, তারা চোখ বেঁধে আমাকে দাঁড় করে রাখছে ওয়ালের সাথে। এবং আমাকে নিয়ে যাওয়ার পরেই প্রথমে আগে মারধর করছে যে এই আন্দোলনে কে কোথায় আছে বল, এবং এবং তোর এই আন্দোলনে তোর স্বার্থ কি, এবং তুই কোথায় থেকে ফাউন্ডিং পাস। সত্যি কথা বলতে কি, এই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কারো কাছ থেকে 1 টাকা পর্যন্ত নেওয়া হয় নাই এবং এই আন্দোলন মোটামুটি এই যারা সমন্বয় পরিষদ এদের ব্যক্তিগত খুবই মানে নিজের পকেট মানে খাওয়ার টাকা বাঁচিয়ে এই আন্দোলনটাকে সফল করা হয়েছে। এখানে কারো কাছ থেকে 1 টাকা পর্যন্ত নেওয়া হয় নাই। কোনো টিচার এবং পলিটিশিয়ান বা আরো যারা আছে এখানে এই আন্দোলনে জনসাধারণ, আসলে দাবিটা তো জনসাধারণ, কারণ মানুষ চিন্তা করছে যে আসলে বেঁচে থেকেও তো মরার মতো অবস্থা এই দেশে। কারণ আমার চাকরি নাই, আমি হচ্ছে যে ন্যায় বিচার পাচ্ছি না, আমার বোন ধর্ষণের শিকার হলে আমি বিচার পাচ্ছি না, এইরকম সিচুয়েশন। তাহলে বেঁচে থাকা আর মরা তো সমান কথা। তাহলে আমি জীবন দিয়ে এই সরকারকে পতন ঘটিয়ে দরকার হলে জীবন দিয়ে আমি এই সরকারকে পতন ঘটাবো। সেই চেতনা থেকে এই আন্দোলনে জনসাধারণ সম্পৃক্ত হয়েছে এবং অবশেষে দেশ স্বাধীন হয়েছে।
তবে আরেকটা ব্যাপার যে দেশ এখনো স্বাধীন হয় নাই, অনেক ধরনের রাশেদ ষড়যন্ত্র রাজন, এখন আমি চলছে। ষড়যন্ত্রের বিষয়গুলোতে আসবো। রাশেদ রাজন, আমি ষড়যন্ত্রের বিষয়গুলোতে আসবো। আপনারা রয়েছেন দুজন সমন্বয়ক, কিন্তু আমি যে বিষয়টি জানতে চাচ্ছি ব্যক্তিগতভাবে আপনার যে অভিজ্ঞতা, আমরা সেই পার্টটা একটু শেষ করতে চাচ্ছি। আপনাকে কয়দিন, আপনি বলছিলেন যে পাওয়া যাচ্ছিল না, এরকম রাজশাহীতে একটি খবর ছড়িয়ে পড়েছিল যে আপনাকে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ, সেটি কয়েকদিন ছিল এবং সেই সময়টা কীরকম কেটেছে বা আপনার পরিবারের তখন কি অবস্থা ছিল, সেই বিষয়গুলো একটু আলোকপাত করবেন। আসলে আমাকে যখন ধরা হয় তখন সন্ধ্যার পরে আর কি, সন্ধ্যার পরে, এবং ধরার পরে আমাকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে আমাকে তো টর্চার শুরু করে এই বিষয়গুলো জানার জন্য। এবং আমি তো আসলে ইনফরমেশন গুলো শেয়ার করতে যাচ্ছিলাম না যে আসলে কে কোথায় আছে, আমি তো জানতাম কি যে ধরনের কে কোথায়। টর্চার? টর্চার বলতে আমাকে লাঠি দিয়ে প্রচন্ড পিটানো হয়েছে, আপনার পেছনের পেছনের দিকে এবং পায়ের পাতায় প্রচন্ড জোরে জোরে মারধর করা হয়েছে, প্রচন্ড জোরে জোরে, এবং মানসিকভাবে টর্চার করা হয়েছে। মানে এই 24 ঘন্টার মধ্যে আমাকে, যে ডিবি অফিসটা জানেন যে দুইতলায়, মানে দুইতলা বিশিষ্ট ভবন, এবং এই ভবনে আমাকে বারবার উপর থেকে নিচে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং এই 24 ঘন্টার মধ্যে আমাকে 8 বার উপরে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্নভাবে, এবং মানসিকভাবে ব্যাপকভাবে টর্চার করছে। এবং এই 24 ঘন্টার মধ্যে আমাকে একবারের জন্য নাস্তা খাওয়া পর্যন্ত সুযোগ দেয় নাই, কারণ আমার কাছে কোনো টাকা ছিল না, তারা মানিব্যাগ নিয়ে নিয়েছিল। আমি শুধুমাত্র পানি খাওয়ার সুযোগ পেয়েছিলাম, ওইখানে কয়েকজন ছিল, এই সুযোগটা পেয়েছিলাম। এবং আমার ফ্যামিলি জানতো না, আমার ফ্যামিলি জানছে 4 দিন পরে, আমি যত জেল থেকে বের হওয়ার পরে জানলাম। এবং এখানে যে আমার সাথে যে দুইজন সমন্বয়ক ছিল, ওনারা আসলে খুবই ভীতিকর পরিস্থিতি, কারণ ফোন ট্র্যাকিং এর মাধ্যমে আসলে ধরার চেষ্টা করছিল এরা। এবং আমার সাথে যে যোগাযোগ ছিল যে সিমের মাধ্যমে, তারা সিম খুলে ফেলে, এবং তারাও আত্মগোপনে যাওয়া লাগছে পরিস্থিতির কারণে, এজন্য তারাও অন্য কাউকে জানাইতে পারে না। পরবর্তীতে 2 দিন পরে ওনারা হচ্ছে যে সবাইকে জানায়, এবং জানানোর পরে এটা মিডিয়াতে আসে, এবং আমার যে সহযোদ্ধা যারা ছিল তারা তারা গভীরভাবে প্রশাসনকে চাপ দেয়। এবং সর্বশেষ আমি হচ্ছে 7 তারিখে বের হই কারাগার থেকে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। ডক্টর মাহবুব হাসান, আপনি দুজনের বক্তব্য শুনছিলেন, আমি আপনার কাছেও আসবো, একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর মাহবুব হাসান, শুনছিলেন দুজন শিক্ষার্থীর বর্ণনা। আসলে বাকরুদ্ধতায় আড়ষ্ট হওয়া ছাড়া খুব একটা উপায় নেই, এমন একটি অবস্থা। এবং নিরন্তর হয়তো এই ঘটনাগুলো আমাদের অনেক দিন শুনতে হবে, যদিও আমাদের এটি কাম্য নয়। যে বিষয়গুলো আলাপ করছিলেন, সার্বিকভাবে বিষয়গুলো কিভাবে দেখেন? একটি রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে, একটি আন্দোলন, যৌক্তিক আন্দোলন, এই জায়গাগুলোতে এটা তো টোটালি আমরা বলি কি এটি অরাজনৈতিক। তো এই অরাজনৈতিকের অবস্থায় যদি এই হয়, রাজনৈতিকের অবস্থা হয়তো পরবর্তীতে জানতে পারবো আমরা। তো এই বিষয়গুলো নিয়ে আপনার বিশ্লেষণ বা মন্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে। আমি রাজন এবং সোহেলের বক্তব্য শুনতে শুনতে আমি ফিরে গিয়েছিলাম 1971 সনে, 1970 সনে, যখন আমরা গণ আন্দোলন করেছিলাম মাঠে ঘাটে এবং আমাদের মফস্বল শহরে। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা, এ কথা বলতে তো মানে দুঃখ পাই এই জন্যে যে এটাকে তো মানে কি বলে ছিনিয়ে নিয়ে গেছে হলো আওয়ামী লীগ। সোহেলরা যে বিজয় অর্জন করেছে, আমরা বিজয় অর্জন করার পরে আমরা সেটাকে ঘরে তুলতে পারিনি, কিন্তু সোহেলরা এটা বিজয় অর্জন করে ঘরে তুলেছে। এইটাই হলো পার্থক্য। আমরা বিজয় অর্জন করেছিলাম, এটা আওয়ামী লীগের দখল করে নিয়ে গেছিলো। বঙ্গবন্ধুর নামে তার ফিরে আসার পরে আওয়ামী লীগের হয়ে গেল। আর সোহেলরা যে মানে বিজয়টা অর্জন করলো, দ্বিতীয়বার যে স্বাধীনতার স্বাদটা আমি পেলাম, সেটার জন্যে তারা কিন্তু সেই বিজয়কে ছিনিয়ে নিতে দেয়নি। এটা একটা গৌরবজনক একটা বিষয় আমি মনে করি। আমি এটা লিখেওছি, মানে 5 তারিখেই লিখেছি এতে, এই যে জাগো নিউজে। তো এই যে ফিরে গিয়েছিলাম এবং পুলিশি নির্যাতনের বিষয়গুলো, এগুলো দীর্ঘকালের পুরনো একটি বিষয়। পুলিশ জনগণের টাকায় বেতন পায়,
জনগণের টাকায় সংসার চালায়, সমস্ত কিছু জনগণের নিরাপত্তার জন্য কাজ করে, কিন্তু ঠিক কাজটা উল্টোটা করে। যারা যৌক্তিক হোক অযৌক্তিক হোক আন্দোলনকারী যদি থাকে তাহলে তার নিরাপত্তা বিধান করা তার দায়িত্ব, তাকে পিটিয়ে ধরে নিয়ে গিয়ে পেটানো তার দায়িত্ব না, পুলিশে আইনে এটা বলে না। অথবা যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা ঔপনিবেশিক যে দৃষ্টিভঙ্গি, যেটা ব্রিটিশরা যেটা শিখিয়েছিল 1862 সন থেকেই, যে তোমরা হলে শাসকদের রক্ষক এবং শাসকদের মানে লাঠিয়াল, আর ওরা যারা নেটিভ এরা হলে তোমাদের শত্রু, আমার শত্রু মানে তোমারও শত্রু। হ্যাঁ, তো এই দৃষ্টিভঙ্গি কিন্তু আজও পর্যন্ত বহমান, যার জন্যে রাজন অথবা সোহেলকে নিয়ে গিয়ে যে অত্যাচার করেছে সেটা তারা ওই দৃষ্টিভঙ্গিতে করেছে। আমাদের স্বাধীন দেশের পুলিশের এই চেতনা থাকা উচিত না বললে কি হবে, কিন্তু যারা রাষ্ট্রযন্ত্র চালায়, যারা রাষ্ট্রযন্ত্রের নিয়ামক শক্তি, রাজনৈতিক সরকারগুলো নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না, জনগণের স্বার্থ কখনোই বুঝে নাই। শেখ হাসিনা তো সর্বশেষ উদাহরণ, স্বৈরাচারী চৈতন্য দ্বারা স্বৈরাচারী আচরণ দিয়ে গুলি করে, যে ওই মহিলা এখনও বলেন যে আমি কি অপরাধ করেছি, আমার কি অপরাধ। 312 জন একেবারে চিহ্নিত 312 জন মানুষকে হত্যা করার পরে বলে যে উনি যদি ওইখানে থাকতেন তাহলে আরও মানুষ মারা যেত এবং আরও মানুষ মরে তারপরে আমি মানে করতে পারতাম। এই চেতনা, রাজনীতিকের এই চেতনাই তো হইল মানে জনগণ বিরোধী চেতনা, যে একজন রাজনৈতিক নেতা এটা বলতে পারেন না, এটা সইতে পারেন, এটা করতে পারেন না, কিন্তু তিনি করেছেন, হত্যা করেছেন। অবশ্যই আগেকার রাজনৈতিক নেতারাও যারা ক্ষমতায় এসছেন তারাও কম বেশি করেছেন, কিন্তু তার মতো এত নির্মমভাবে নিষ্ঠুরভাবে একেবারে ইরেনিজ যে ক্যারেক্টার, মানে প্রতিশোধ পরায়ণ। উনি 1982 সনে একটা ইন্টারভিউতে, বিবিসির সঙ্গে ইন্টারভিউতে বলেছেন, এই জাতি আমার পরিবারকে হত্যা করেছে, আমার বাবা মা সহ পরিবারকে হত্যা করেছে, আমি এর প্রতিশোধ নেবই, এই জন্যে আমি বাংলাদেশে এসেছি। এটা সিরাজুর রহমানের সঙ্গে ইন্টারভিউতে বিবিসিতে বলেছিলেন। তা আমরা তো দেখতে পাচ্ছি উনি যতবার ক্ষমতায় এসছেন ততবারই এই দেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছেন, কখনোই মানে জনগণের পক্ষে কাজ করেন নাই। আর কি কাজ করেছেন? আর দলীয় যে দুর্বৃত্তায়ন যে সংস্কৃতি, সেটাকে তিনি আপ করেছেন, লুটেরাদের একটি মানে করেছেন, কি বলে গ্যাং তৈরি করেছেন। আমরা দেখবেন যে যাওয়ার আগে তিনি 22,000 কোটি টাকা কি বলে সালমান এফ রহমানকে দিয়েছেন, বিশেষ ইয়েকে। কেন দেবেন? কি কারণে? বাংলাদেশের শিল্প খাত 20%-ও অবদান রাখে না জাতীয় ইয়েতে, জিডিপিতে, আর 80% কৃষকরা করে। কৃষকরা যদি না করতো তাহলে আমরা আজকে এখানে থাকতে পারতাম না। এই সৌধ নির্মাণ করছেন উনি, মানে যে কি বলে যমুনা কি বলে কি সেতু, পদ্মা সেতু বানিয়েছেন, টানেল বানিয়েছেন, বঙ্গবন্ধু টানেল বানিয়েছেন, এই যে এইগুলো বানিয়েছেন। কার টাকায় করেছেন? ওনার নিজের টাকায়, ওনার বাবার টাকায় করেছেন? উনি নিজের টাকায় করে না, সরকার তো জনগণের টাকাতেই করে না, কিন্তু বলে যে আমি বানিয়েছি, এটা বলতে পারেন না। তিনি যখন যে সরকার থাকে জনগণ, তিনি জনগণের একজন প্রতিনিধি মাত্র। তাকে যদি ভোট দিয়ে থাকে, ভোট তো দিতেই দেয়নি, মানে সব লুট করে নিয়েছে। জনগণের প্রতিনিধি কখনোই মুখে এই কথা বলবে না যে আমি বানিয়েছি। তাহলে কি? তার মানে তার চৈতন্য, তার দৃষ্টিভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ টোটালটাই হলো সন্ত্রাসীর বা একেবারে ব্যক্তিগত পর্যায় থেকে তিনি এটা বলতেন এবং স্বৈরাচারী আচরণই তিনি লালন করতেন। ইভেন আপনি দেখবেন যে দুর্ভাগ্যজনক হিসেবে যে ওবায়দুল কাদের আমার বয়সী, আমাদের সময়ে ক্যাম্পাসে ছিলেন, ওই ভদ্রলোক বলেন আমার ছাত্রলীগই যথেষ্ট। এগুলো তো সন্ত্রাসের কথা, এগুলো এইটা তো গণতন্ত্রের রাজনীতিতে এটা চলতে পারে না। গণতন্ত্র যারা বিশ্বাস করে তারা এই কথা বলবেই না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এটা হবে না। তাহলে কি হবে? আমাদের সংস্কৃত করতে হবে, সংস্কার করতে হবে, সর্বত্র মানসিকতার, সংস্কৃতির,
দৃষ্টিভঙ্গির এটাকে প্রসারিত করতে হবে, মানবিক দৃষ্টিভঙ্গির চাষ করতে হবে। আমি চাষ বললাম এই কারণেই যে চাষ হলো সেই পদ্ধতি যে পদ্ধতি আপনাকে সংস্কৃত করে। হ্যাঁ, যারা বলে যে কৃষ্টি কালচার চাষ না করলে পরে হয় না, কালচার হলো চাষের সঙ্গে জড়িত। রাইট। হ্যাঁ, তো আমাদেরকে কি বলে ওই মানবিকতার চাষটা করতে হবে, চাষ করতে হবে। আমি আসবো আবারও ভাই, আমি একটু শুনে মানবিকভাবে আমাদের এই সমাজকে গড়ে তুলতে হবে। জি, আসবো আবার আপনার কাছে। আরিফ সোহেল, যে প্রসঙ্গটি বলছিলাম, একটি তো নির্যাতন প্রসঙ্গ আপনি বলছিলেন, আপনি ব্যক্তিগতভাবে যেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, পাশাপাশি আপনার যারা সহপাঠী ছিলেন কিংবা আপনার যারা সতীর্থ ছিলেন তাদের অবস্থাটিও কী ছিল, যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই বিষয়গুলো একটু তুলে ধরেন। পাশাপাশি আরেকটি প্রসঙ্গ আমরা আলাপ করতে চাই, সেটি হচ্ছে, একটি তো বলা হচ্ছে যে বিজয়, আর যেটি মাহবুব ভাই বলছিলেন বিজয়ের ফসল ঘরে তোলার বিষয়, সেই জায়গায় চূড়ান্ত পরিণতি আমরা নিতে গিয়ে যেই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি বা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি, সেই বিষয়টিও একটু আলোকপাত করবেন। জি, ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে আন্দোলনটি খুবই সহিংস পর্যায়ে নিয়ে যায় সন্ত্রাসী ছাত্রলীগ। তারা 15 তারিখে 15 জুলাই আমরা সে সময় মিছিল করছিলাম, বিক্ষোভ মিছিল। এবং আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, একদিন রাতের কথা আমরা জানি যে ভোর রাত্রে যেদিন অবরুদ্ধ হয়ে থাকে 15 জুলাই সেই জায়গাটির, জি, সেই বিষয়টি একটু আলোচনা। 15 জুলাই আমাদের বিক্ষোভ মিছিলে হামলা হয়। আমরা এই হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের দাবিতে আমাদের মাননীয় ভিসি মহোদয়, তৎকালীন মাননীয় প্রশ্নবোধক চিহ্ন ভিসি মহোদয়ের বাসার সামনে আমরা যাই এবং আমরা তার কাছে আশ্রয় প্রার্থনা করি এবং আমরা তাকে বলি যে সন্ত্রাসীরা আমাদেরকে আক্রমণ করেছে এবং পুনরায় আক্রমণ করতে পারে, আমরা আপনার সন্তান তুল্য শিক্ষার্থী, আপনি আশ্রয় প্রদান করুন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে তিনি একবার বের হয়ে এসে আমাদের সাথে সামান্য একটু কথা বলে তারপর ভেতরে ঢুকে গেলেন তার বাসায়, এরপর আর তিনি বের হননি। এদিকে আমরা খবর পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের চারপাশ থেকে ট্রাকে করে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র, ককটেল বোমা সব কিছু নিয়ে সন্ত্রাসীরা ক্যাম্পাসে ঢুকছিল এবং সে সময় আমরা নিজেদের জীবন বাঁচাতে ভিসি মহোদয়ের বাড়ির সামনে গিয়ে জড়ো হই। এমনকি জীবন বাঁচাতে শিক্ষার্থীরা তার দরজায় নক করা শুরু করে এবং দরজা এক পর্যায়ে ভাঙতেও তার চেষ্টা করে জীবন বাঁচানোর জন্যে। এবং সেই সময়ে আমরা দেখতে পাই যে ভিসি মহোদয় বা সেখানে ভেতরে থাকা শিক্ষকদের মধ্যে মুষ্টিমেয় 1-2 শিক্ষক বাদে আর কেউই আমাদের সহায়তা এগিয়ে আসেননি। ওই অবস্থাতেই পুলিশকে আমরা দেখতে পাই, পুলিশকে ডেকে নিয়ে এসেছিলেন কিছু শিক্ষক। সেই পুলিশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে তারপর আমরা দেখতে পাই যে পুলিশের প্রোটেকশনে সন্ত্রাসীরা আস্তে আস্তে এগিয়ে আসছে এবং ওই অবস্থায় আমরা ওখানেই জড়ো হই এবং আমাদের যে মানসিকতা ছিল, আমরা আসলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। এবং আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি আসলে কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। সে সময় তারা আমাকে ঠেলে তাদের মাঝখানে যেভাবেই হোক বাঁচানোর চেষ্টা করেছিলেন, কারণ আমরা চিহ্নিত ছিলাম যারা সমন্বয়ক বা আন্দোলনে অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেছি। এবং তারা ককটেল বোমা মারতে শুরু করেন, গুলি করতে শুরু করেন সেই সময়, এবং যেটাকে বলা হয় হত্যা করার যে প্রচেষ্টা, মানে মারামারি হামলা, এগুলো আন্দোলনে হয়েছে বাংলাদেশের যে সংস্কৃতি, নোংরা সংস্কৃতি আমরা দেখেছি, কিন্তু এটা তার চেয়েও অনেক বেশি জঘন্য ছিল। সরাসরি হত্যা করার উদ্দেশ্যে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তারা আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। সেই সময়ে আমরা সকলকে বলে দিই যারা অর্গানাইজার ছিলাম যে আমরা আসলে এখানে যে হামলাটি হতে যাচ্ছে, আমাদের অনেকে আসলে মনে হয় না ভোর আমরা দেখতে পাবো, সকাল দেখতে পাবো, আমাদের জীবন এখানে শেষ হয়ে যাবে, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমরা শিক্ষার্থীদের বলেছিলাম যে যেভাবে পারেন সাহায্যের আবেদন জানান সবখানে, এছাড়া আমাদের আর তেমন কিছু করার নেই। তো ওই অবস্থাতেই সোশ্যাল মিডিয়ায় আমাদের বেশ কিছু শিক্ষার্থী তখন সাহায্যের আবেদন করতে শুরু করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের শিক্ষার্থীরা সেটি দেখতে পান। দেখতে পেয়ে তারা দলে দলে হলগুলো থেকে নেমে আসেন এবং প্রায় 4-5 হাজার কিংবা ততোধিক শিক্ষার্থী সে সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে সে সময় সেই জায়গায় উপস্থিত হয়ে সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দেয় এবং আমাদের সকালের দিকে মুক্ত করে। হ্যাঁ, তখন প্রায় সকাল হয়ে এসেছে। মুক্ত হওয়ার পরে পুলিশ আমাদের ওপর টিয়ার শেল মারতে শুরু করে এবং তারপর আমরা আস্তে আস্তে পিছিয়ে যাই। পিছিয়ে গিয়ে আমরা মিছিল নিয়ে প্রত্যেকটি হলে হলে যাই এবং আমাদের মিছিলের খবর শুনে সেদিন রাত্রেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে যারা সন্ত্রাসী ছিলেন, ছাত্রলীগের সন্ত্রাসী এবং তাদের দোসর, তারা হল ত্যাগ করেন এবং সেদিন রাত্রেই আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসী মুক্ত করা হয়, বাংলাদেশে সর্বপ্রথম, আপনারা জানেন। তো একদিক থেকে ভয়ঙ্কর, একদিক থেকে মর্মান্তিক, আরেকদিক থেকে গৌরবোজ্জ্বল একটি
অধ্যায় আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে এরপরে 17 তারিখে যে পুলিশ হামলাটি হয়, আমরা জানতে পারি যে 17 তারিখ হল ভ্যাকেন্ট করে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার একটি প্রচেষ্টা চলছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একদমই অনিরাপদ করে তুলবে। তাই আমরা হল ভ্যাকেন্টের প্রতিবাদ করতে রেজিস্ট্রার ভবন যেখানে সিদ্ধান্ত হয় তার নিচে জড়ো হই। পরবর্তীতে সেখানে যারা শিক্ষক ছিলেন, আওয়ামীপন্থী শিক্ষক বা ফ্যাসিস্ট শক্তির দোসর, তারা একটি ইস্যু ক্রিয়েট করে তারা বলতে চান যে আন্দোলনের শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং তারা পুলিশ ডেকে নিয়ে আসেন ক্যাম্পাসে। আমরা বারবার চেষ্টা করি, তখনও আমরা মনে করছিলাম যে এটা মনে হয় কোটা সংস্কার আন্দোলন। তখন আমরা বুঝতে পারিনি যে সরকার আসলে এটাকে আর কোটা সংস্কার আন্দোলন হিসেবে ডিল করছে না। আমাদের আসলে বোঝা উচিত ছিল গতকালের আক্রমণ, তার আগের দিন রাতের আক্রমণ, মানে 17 তারিখের আগে। হ্যাঁ জি। তো আমরা তখন শিক্ষকদের সাথে কথা বলতে চাই, পুলিশের সাথে বলি আপনার ক্যাম্পাস ছেড়ে চলে যান। তখন আমরা বুঝতে পারিনি যে আসলে এখানে কথা বলে কোনো লাভ নেই। তারা দেয়ার ইন্টেনশন ওয়াজ টু অ্যাটাক অ্যান্ড ইফ পসিবল টু কিল। তো পরবর্তীতে তারা পুলিশ 5টার দিকে সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই সময় 5টার দিকে পুলিশ ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে সামরিক কায়দায়। প্ল্যানিংটা আমাদের কাছে মনে হয়েছে একেবারে এত সুচারু প্ল্যানিং, যদিও সেটা ক্যারি আউট করেছে পুলিশ, কিন্তু আমাদের মনে হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা সংস্থা থেকে এখানে জড়িত ছিল। আমাদের যারা অর্গানাইজার ছিল তাদের ফোনগুলো অদ্ভুতভাবে বিকল হয়ে গিয়েছিল, কোনো কাজ করছিল না। আচ্ছা। এবং অর্গানাইজারদেরকে খুব সুন্দরভাবে সাধারণ ছাত্রদের থেকে বিচ্ছিন্ন করে এবং সাধারণ ছাত্রদের সুনির্দিষ্ট পয়েন্টে জড়ো করে চারদিক থেকে ঘিরে আক্রমণ করা শুরু হয়। এবং আমি যে ইনজুরিগুলোর কথা বললাম, ছররাগুলি, চোখ নষ্ট হয়ে যাওয়া, কান নষ্ট হয়ে যাওয়া, এখনও প্রচুর আহত এনাম মেডিকেল আমাদের ওখানে সাভারে চিকিৎসা গ্রহণ করছেন। এই ঘটনাগুলো তখন সেদিন রাত্রে ঘটে, একটি কালো রাত্রি। এবং সেদিন রাত্রি পুলিশি আক্রমণের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বিতাড়িত করা হয়। তবুও আমরা মাঠ ছাড়িনি, পরদিনই আমরা ব্যাক করি, পুলিশকে ক্যাম্পাস থেকে আমরা সরে যেতে বাধ্য করি এবং পরবর্তীতে আমাদের আন্দোলন কিন্তু একদম শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস ধরে রেখেছিল। আচ্ছা আচ্ছা, আমি যে আরেকটি প্রসঙ্গ উল্লেখ করেছিলাম সেই বিষয়ে আসবো। আমি একটু শুনে আসি আমি রাশেদ রাজনের কাছে, এরপরে আমি আসবো আপনার কাছে। রাশেদ রাজন, শুনতে পাচ্ছেন আপনি যে এই যে কোটা সংস্কার আন্দোলন, সেটি কিভাবে সরকার পতনের আন্দোলনে পরিণত হলো? জি, আপনারা জানেন যে এটা শুরুর দিকে মূলত কোটা সংস্কার আন্দোলনই ছিল এবং গভর্নমেন্ট এটাকে আসলে পজিটিভ ভাবে দেখে নাই। গভর্নমেন্ট বরাবরই যে কোনো আন্দোলনকে মনে করে যে সরকার পতনের আন্দোলন, কারণ আসলে তাদের ভেতরে একটা ভয় থাকে। আসলে যে অপরাধ করে তার ভেতরে সবসময় চোরের মন পুলিশ পুলিশ যেরকম আসলে অনুভব, তারা আসলে সেরকমই মনে করতো এবং এই আন্দোলনকে সেভাবে ট্রিট করার কারণেই শেষ মুহূর্ত পর্যন্ত আসলে আমাদেরকে সরকার পতনের ডাক দেওয়া, মানে সরকার পতনের ডাক দিতে হয় অনেকটা বাধ্য হয়ে। এবং এই আন্দোলনে জানেন যে যখন প্রথম 16 তারিখে, আপনারা জানেন 16ই জুলাই, যখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করি দুপুর 3টার পরে পুরো ক্যাম্পাস থেকে, এবং এরপরে আসলে ছাত্রলীগ ক্যাম্পাসে আর ঢুকতে পারে নাই এবং রাজশাহী শহরে তখন তারা অবস্থান নিতে শুরু করে সাহেব বাজার মোড়ে, যুবলীগ এবং আওয়ামী লীগ, এবং তারা সেইখানে অনেকজনকে কুপিয়ে জখম করেছে, গুলি করেছে। আপনারা জানেন যে সর্বশেষ গত পরশুদিন আর কি রায়হান নামের এক ভাই, আমাদের আন্দোলনকারী এক ভাই শহীদ হয়েছেন এবং সেখানে অসংখ্য ভাই, প্রায় 40 জনের মতো আহত হয়েছিলেন। এবং আপনারা জানেন যে আন্দোলন চলাকালীন সময়ে যেসব শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিল, সমন্বয়কারী সহ, এদের বাড়িতে পর্যন্ত ডিজিএফআই, সিটিএসবি এবং পুলিশ সংস্থার যেই প্রশাসনের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল, ওনারা বাড়িতে গিয়ে থ্রেট করে আসছেন বাড়ির ফ্যামিলিকে যে আপনার ছেলে আন্দোলন করছে, আপনার ছেলেকে যেখানে পাবো সেখানে হত্যা করব, এরকম গুম খুনের যে হুমকি দিয়ে আসছিল বিভিন্ন বাড়িতে। এবং আমার বাড়িতে প্রায় 5 বার গিয়েছে ডিবি পুলিশ এবং আমাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছে, এবং আমার যে সহকর্মী ওনারা কেউ বাড়িতে থাকতে পারে নাই। এবং যখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন দালালি করে, এই সরকারের সাথে দালালি করে হল বন্ধ করে দিল, তখন সকল শিক্ষার্থী তারা বাড়িতে পর্যন্ত যাইতে পারে না, কারণ বাড়িতে গেলে পুলিশ, ডিজিএফআই এরা ঝামেলা করবে। তারা বিভিন্ন হলে এবং বিভিন্ন মেসে তারা থেকেছে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে লুকিয়ে থেকেছে, তারা বের হতে পারে না। এবং আপনারা জানেন যে নেট সংযোগ বন্ধ করে দেওয়ার কারণে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না এবং অফলাইনে একমাত্র ভরসা ছিল। এবং এই সুযোগটা তারা কাজে লাগিয়ে
এই আন্দোলনকে ব্যাহত করার তীব্র চেষ্টা করেছে। আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে যখন 18 তারিখে যখন পুলিশ হচ্ছে যে টিয়ার শেল এবং গুলি বর্ষণ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে সন্ধ্যার পরে, এবং তারপরে এই ক্যাম্পাসে আর কোনো শিক্ষার্থীকে আসলে ঢুকতে দেওয়া হয় নাই, দীর্ঘদিন এই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় নাই। এবং তারপরের দিন আসলে শিক্ষকরা আমাদের সাথে ছিলেন, এবং শিক্ষকদের ভূমিকা আসলে অনস্বীকার্য, এবং এটা আসলে কৃতজ্ঞতার শেষ নেই শিক্ষকদের প্রতি। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যে ওনারা তারপরের দিন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার বুদ্ধিজীবী চত্বরে ওনারা ডাক দেন এবং সবাই সম্পৃক্ত হন এই আন্দোলনে, এবং এই আন্দোলনকে যৌক্তিক দাবি বলে তারা উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদেরকে আহ্বান জানান যে এই আন্দোলনে সফল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। এবং আপনারা জানেন যে পরবর্তী যে কর্মসূচিগুলো ছিল বিশ্ব হল বন্ধের পরে, সেগুলো মেইন গেটে ছিল, এবং অনেক শিক্ষার্থী আসলে বাড়িতে চলে যাওয়ার কারণে তারা তাদের উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থী ভাইরা ছিল, এবং সেখানে তারা মামলা এবং হামলার শিকার হয়েছে আপনারা জানেন। এবং এখানকার যে লোকাল যে মানুষগুলো ছিল, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, এই মুহূর্তগুলো আমাদেরকে চরমভাবে সহযোগিতা করেছে, এবং আন্দোলনে আমরা যখন ডাক দিয়েছি তারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন, এবং শেষ মুহূর্তে আপনারা জানেন যে বিজয় এসেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা নিয়মমাফিক বিরতি নিয়ে এসে এই আলোচনায় আবার যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা আইটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা আইটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আরিফ সোহেল, যে বিষয়টি আমি বিরতির আগে আলাপ করছিলাম, যে একটি তো আপনাদের যে স্বাধীনতার সুফলের কথা বলা হচ্ছে, সেইটিকে ধরে রাখার জন্য যে চ্যালেঞ্জগুলো, এখনও আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি, বিশেষ করে এক ধরনের প্রপাগান্ডা তো আছেই, প্রচারণা রয়েছে, সব কিছু মিলিয়ে সেই বিষয়গুলো একটু উল্লেখ করবেন। জি, শ্রদ্ধেয় মাহবুব ভাই বলেছেন যে 71 সালের পরে তারা আসলে সেই লড়াইয়ের সেই বিজয়ে ঘরে তুলতে পারেননি, এবং আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই আমাদের প্রজন্মের প্রতি তার অগাধ বিশ্বাস এবং আস্থা, এবং তিনি মনে করছেন যে আমরা আসলে আমাদের বিজয়ের ফসলকে ঘরে তুলতে পেরেছি। তবে আমার মনে হয় এখনও আসলে ঝুঁকি পুরোপুরি চলে যায়নি, এবং মুক্তিযুদ্ধের পরে যেসব সিমটম দেখা গিয়েছিল, বেহাত বিপ্লব যেভাবে বেহাত হয় আর কি, সেরকম সিমটম কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। আমরা জানি যে মুক্তিযুদ্ধের পরে হঠাৎ কিছু লোক আবির্ভূত হয়, সুটেড বুটেড, যাদের 9 মাসে দেখা যায়নি কোথাও, এবং তারা মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে শুরু করেন, এবং এইভাবে আসলে আমাদের যে অর্জনটা ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয়। এইভাবে আসলে মুক্তিযুদ্ধে যে সত্যিকার অর্থে যে চেতনা ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করা হয়। এছাড়াও আমরা দেখি যে সংবিধান, সেই সংবিধানটি প্রণয়নে মুক্তিযুদ্ধে যে ঘোষণাপত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, যেটি আসলে মার্চ মাসে এপ্রিল ঘোষিত হয়েছিল, তার উপরে ভিত্তি করে কিন্তু সাংবিধানিক ক্লজগুলো বা সাংবিধানিক আইনগুলো ওইভাবে যত্নের সাথে আসলে প্রণীত হয়েছে কিনা সে ব্যাপারে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। তো এই সব জায়গায় আমরা দেখতে পেয়েছি, এখনও ঘটছে কিছু ক্ষেত্রে। আমরা দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে ব্যাঙের ছাতার মতো কমিটি গজিয়ে উঠছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কমিটিগুলো আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ ছাড়াই তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন। আমরা দেখতে পেয়েছি যে লুটতরাজের ঘটনা ঘটেছে, আমরা দেখতে পেয়েছি যে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে, এবং আমরা বুঝতে পারছি যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। সংখ্যালঘুদের উপর হামলা করে সেটিকে পুঁজি করে আন্তর্জাতিক মহলে দেখানো যে আন্দোলনকারীরা একটি সন্ত্রাসী গোষ্ঠী, এবং তাদেরকে দমন করতে পূর্বের সরকারই আসলে যথোপযুক্ত ছিল, এটি আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণ করা। অস্থিতিশীলতার সুযোগ নিয়ে দেশে প্রতি বিপ্লবী শক্তি, ফ্যাসিস্ট শক্তিকে পুনরায় ক্ষমতা দখলের সুযোগ তৈরি করা, আন্তর্জাতিক পরাশক্তিগুলোর সাথে যোগাযোগ করে এবং তাদের অনুমোদন নিয়ে সন্ত্রাসী দমনের নাম করে শেখ হাসিনার পুনরায় প্রত্যাবর্তন, এই ধরনের একটি ষড়যন্ত্র হচ্ছিল বলে আমরা আশঙ্কা করছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম যে এটি প্রতিহত করা গেছে। মাহবুব ভাই যেটি বললেন, দলে দলে মানুষ নেমে এসেছে, মন্দির পাহারা দিয়েছে, এবং আমরা দেখেছি মাদ্রাসা মসজিদ কমিটিগুলো তারা মাইকিং করে মন্দির পাহারা দিয়েছে, এবং আমাদের সনাতনী ভাই বোনেরা তারা নেমে এসেছেন, তারা বলেছেন যে আপনারা আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করবেন না, আমরা রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহৃত হব না। তারা এগিয়ে এসেছেন, যে অভূতপূর্ব সামাজিক ঐক্যের তৈরি হয়েছে। এটি আসলেই মানে আমি আমার জীবদ্দশায় দেখিনি, এবং এটি আসলে প্রমাণ করে যে আমাদের বিপ্লবের বা আমাদের গণ অভ্যুত্থানের একটি অনেক বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে একটি জুডিশিয়াল কু
তার চেষ্টা কিন্তু হচ্ছিল। প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করার একটা চেষ্টা করেছিলেন। আসলে আইনের যে ধারাবাহিকতা সেটা যদি দেখি তাহলে তো আমাদের 1971 সালে প্রবাসী সরকারও অবৈধ, কারণ পাকিস্তানের কনস্টিটিউশন অনুসারে সেটা তো অবৈধ। একটি বিপ্লবের পরে, একটি গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানকারী জনতাই আসলে নির্ধারণ করে কি হবে সংবিধান, কি হবে আইন, এবং সেই জায়গা থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করার পরাজিত ফ্যাসিস্ট শক্তির কোনো অধিকার নেই। সেই জায়গা থেকে আমরা এই ফ্যাসিস্ট দোসরদের পদত্যাগ চেয়েছি এবং তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে প্রতি বিপ্লবী শক্তির বারবার মাথাচাড়া দিয়ে ওঠা, এটি পুনরায় হওয়ার সম্ভাবনা আছে। আমরা সতর্ক থাকছি যাতে মাহবুব ভাই যে আস্থা আমাদের উপর রেখেছেন এটি সত্যিকার অর্থে আমরা বাস্তবায়িত করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুনে আসি রাশেদ রাজন, যে বিষয়টি আমরা বলছিলাম, একটি তো বিজয়, আর সেই বিজয় ধরে রাখার যে চ্যালেঞ্জ, সেই বিষয়ে আপনার বক্তব্য শুনবো। জি, আপনারা জানেন যে বিজয় আসার পরে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস ছিল এবং এই অতি উচ্ছ্বাসের কারণেই আমাদের যে রাজশাহীর যে বিভিন্ন প্রতিষ্ঠান, গভর্নমেন্ট প্রতিষ্ঠান ছিল, বিশেষ করে রাষ্ট্রীয় সন্ত্রাসের যেই ভূমিকায় যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোকে তারা ভাঙচুর করেছে এবং লুটপাটও করেছে, এবং পরবর্তীতে আমাদের উদ্যোগ নেওয়ার কারণে এই মালামালগুলা মানে পুনরায় তারা ফেরত দিয়েছেন। এবং আজকে আমরা যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে মালামালগুলো উদ্ধার করেছিলাম সেগুলো ডিসি মহোদয়কে আমরা পুনরায় ফেরত দিয়েছি এবং সেটার একটা লিস্ট করে, এবং আমাদের প্রতিটা মোড়ে মোড়ে হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা চরমভাবে কাজ করছে এবং ট্রাফিক নিয়ম কানুন হচ্ছে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, এবং রাতের বেলা রাত জেগে যে পুলিশি যে নিরাপত্তা বিষয়টা তারা সেটা পালন করছেন। এবং আমরা আপনারা জানেন যে রাজশাহী রাজপাড়া থানায় যে গিয়ে আমরা পুলিশের পোশাক পরিয়ে গত 2 দিন আগে পুলিশের পোশাক পরিয়ে তাদেরকে সাথে নিয়ে আমরা মাঠে নামিয়েছি। যে আপনারা জানেন যে আসলে পুলিশ জনতা এবং জনতাই পুলিশ ছাড়া আসলে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না, এবং জনসাধারণের যে নিরাপত্তা দরকার সেখানে পুলিশের ভূমিকা আসলে সত্যিই অনস্বীকার্য। এবং আমরা উদারত আহ্বান জানিয়েছি যে রাজশাহীবাসীর পক্ষ থেকে, এবং রাজশাহীবাসীকে আহ্বান জানিয়েছি যেন পুলিশকে আহ্বান করা হয়, তাদেরকে যেন তাদের ভয়কে ভাঙিয়ে দেওয়া হয়, তারা যেন তাদের কর্মক্ষেত্রে জয়েন করে, সেই ব্যাপারে আমরা উৎসাহ দিয়েছি। এবং আপনারা জানেন যে পুরো রাজশাহী শহর আমরা ঘোরার চেষ্টা করেছি এই পুলিশ ভাইদের নিয়ে, এবং বিভিন্ন রাজশাহীতে মেট্রোপলিটন ভেতরে যতগুলো থানা আছে আমরা সেগুলোর সাথে সাক্ষাৎ করেছি, এবং ডিসি মহোদয় সহ প্রশাসনিক যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, এবং এদের কাছে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র আছে, এবং আমরা প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করেছি শিক্ষার্থীদের সহযোগিতায়, এবং সেগুলো হ্যান্ড ওভারও করেছি, এবং এই অস্ত্রগুলা কিন্তু এখনো তাদের কাছে রয়ে গেছে। এবং এখানে একটা অভিযান দরকার, সেটা রাষ্ট্রীয় নির্দেশে একটা অভিযান দরকার যেটা সেনাবাহিনী বা পুলিশরা করবে, এবং এই অস্ত্রগুলো উদ্ধার না করা পর্যন্ত আসলে সাধারণ মানুষ একটু দুশ্চিন্তার মধ্যে আছে, যে কারণ তারা যে কোনো মুহূর্তে আসলে চোরাগুপ্তা হামলা করতে পারে সাধারণ মানুষের উপরে, কারণ শেষ কামড় আসলে একটা বলে কথা আছে। যারা আপনারা জানেন যে বিজয়ের শেষ মুহূর্তে পর্যন্ত রাজশাহীতে অনেকগুলো মানুষ আহত হয়েছে এবং আমাদের ভাই শহীদ হয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত। তবে এইটা বিজয় মানে একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে যে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। আর একটা ব্যাপার যে আমাদের এখানে যতগুলো মন্দির আছে, এবং আসলে একটা ব্যাপার আমি সবাইকে ক্লিয়ার করতে চাই যে দেশে এই বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নাই, এখানে সবাই সংখ্যা গরিষ্ঠ, এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, ঠিক আছে। এবং আমরা এমন কিছু করব না যেন আমার মানে অন্য কোনো ধর্মাবলম্বী ভাইরা বিপদগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয় এবং তাদের বাড়িঘর ভাঙচুর হয়, এবং সবাইকে সচেতন করা হয়েছে। এবং আমরা বিভিন্ন সময় ক্যাম্পেইন করছি, দিন রাত এক করে পরিশ্রম করে আমরা কাজ করছি। এবং আমি গতকালকে রাত ভোর 6টার সময় ঘুমাইতে গেছি, পুরো সিটি কর্পোরেশন পুরো রাজশাহী শহর ঘুরে সবাইকে উচ্ছ্বাসিত করছি কাজের ব্যাপারে, এবং সাধারণ মানুষ চরমভাবে মানে উদ্যোগী, এবং তারা মানে চরম উৎসাহী এই বিষয়গুলো কাজ করার জন্য, এবং সবাই খুবই হেল্পফুল, এবং তারা কমিটেড যে তারা আগামী বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ, সমতার বাংলাদেশ গড়বে, এবং তারা
চরমভাবে ঐক্যবদ্ধ এবং আশাবাদী যে তারা যদি এই ইউনিটিটা ধরে রাখতে পারে, আগামীর বাংলাদেশ অবশ্যই সুন্দর বাংলাদেশ হবে। অসংখ্য ধন্যবাদ, আমাদেরও সেই প্রত্যাশা। ডক্টর মাহবুব হাসান, আমরা শেষ করব আপনার বক্তব্য দিয়ে। যে বিষয়গুলো বলা হচ্ছিল, যে বিজয়ের যে চ্যালেঞ্জ, সেখানে প্রত্যাশার কথাই শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে প্রাথমিক বিজয় অর্জনের কথাই আমি বলেছিলাম রাশেদ। প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, এখন ধীরে ধীরে সেই বিজয়কে একবারে চূড়ান্ত রূপ দিতে হলে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের অধিকাংশই খুবই যোগ্য মানুষ। আমাদের ইউনিসেফ তো বটেই, সালে যথেষ্ট ভালো প্রজ্ঞাবান এবং এই অর্থনীতিবিদ, আমাদের আসিফ নজরুল ইয়েতে কি বলে আইন বিভাগের অধ্যাপক, ভালো স্বক্ষেত্রে যারাই আছে। এখন যে বিষয়গুলো আমাদের ভাবতে হবে, যে আমরা এই বিজয়কে যদি মানে সম্পূর্ণ করতে চাই, তাহলে সংস্কার দরকার, সর্বক্ষেত্রে সংস্কার করা। এটা সবাই বলছেন এবং আমাদের তারাও বলছেন, আমরাও বলছি, সাধারণ মানুষও বলছে যে সংস্কার করা দরকার। এই যে আমি বললাম না, পুলিশ সম্পর্কে আমি কিছু কথা বলেছি। পুলিশকে যদি আপনি মানসিকভাবে, নৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে যদি গড়ে না তোলেন, তাহলে তারা এই সন্ত্রাসী দৃষ্টিভঙ্গি থাকবেই তাদের। এই যে সামরিক বাহিনীর ভিতরে আয়নাঘর হয়েছে, আয়নাঘর হয়েছিল এই ধরনের, মানে আয়নাঘর যাতে আর কোনো দিন মানুষ কল্পনা না করে, প্রশাসন যাতে না কল্পনা না করে, কি বলে সামরিক বাহিনী যাতে কল্পনা না করে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। তাদের মানসিক উন্নয়ন দরকার। হ্যাঁ, প্রশাসনকে সংস্কার করা জরুরি, কারণ এই প্রশাসনটা বেসিক্যালি 1935 সনের ব্রিটিশ শাসন, মানে ভারত শাসন আইন নামে প্রচলিত। এই শাসনটাই পাকিস্তানিদের হাতে ছিল। তারা সংস্কার করে তাদের মতো ইয়েকে কি বলে প্রশাসনকে চালিয়েছে, বা আমাদের শাসন করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে, এবং আমরা নির্যাতিত হয়ে প্রতিবাদ করেছি এবং স্বাধীনতার যুদ্ধে যোগ দিয়েছি। এই শাসন ব্যবস্থায় আমাদের ঘাড়ে চাপিয়েছেন শেখ মুজিবুর রহমান, যিনি এটা বুঝতেও পারেন নাই যে এই ব্যবস্থাটা ব্রিটিশদের ফেলে যাওয়া পরিত্যক্ত একটি প্রশাসন ব্যবস্থা। দৃষ্টিভঙ্গি হলো আসল। আপনার দৃষ্টিভঙ্গি যদি উদাত্ত, মানবিক এবং নৈতিকতায় পূর্ণ না হয়, তাহলে আপনি মানুষকে মানুষ হিসেবে গণ্য করবেন না। আপনি মানুষ, যিনি কর্মচারী যা কাজ করছে তিনি মানুষ না, তাই না? এই দৃষ্টিভঙ্গি এই হবে না। অথচ জনগণ কিন্তু A to Z, যে কোনো ধর্মেরই হোক, তাদের ভিতরে যে সহনশীলতা, তাদের ভিতরে যে সহমর্মিতা, তারা যে একই সমাজের মধ্যে বাস করছেন সম্প্রীতির সঙ্গে, হ্যাঁ, সম্প্রদায়ের মধ্যে কোনো রকম গোলমাল হচ্ছে না, এটা তো আমরা আজ দেখে আসছি, সেই ছেলেবেলা থেকে দেখে আসছি। তাহলে কেন প্রশাসনে বা কেন মানে এই রাজনৈতিক প্রশাসনে বা রাজনীতিতে এটা বিদ্যমান থাকবে যে ও হিন্দু, ওই বৌদ্ধ, ও খ্রিস্টান, ও মুসলমান? এই দৃষ্টিভঙ্গির মানে উৎখাত করতে হবে, এর শেকড় শুদ্ধ উৎখাত করতে হবে, না হলে মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে হবে। এইটা আমাদের নয়, এটা প্রশাসনকে করতে হবে, পুলিশে করতে হবে, আর সমগ্র ক্ষেত্রে স্বাভাবিকভাবে সরকারের মানে দৃষ্টিভঙ্গি থেকে এটা করতে হবে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতায় আছেন, তাদের ভিতরে তো এই দৃষ্টিভঙ্গি আছে, এই হিউম্যান দৃষ্টিভঙ্গি আছে। তাকে আফুল করতে হবে, তাকে সমাজে এবং প্রশাসনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা এই বিজয়কে দীর্ঘায়িত করতে পারবো এবং সম্পূর্ণ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। জনাব আরিফ সোহেল, কিছু যুক্ত করবেন? শেষ করবো আমি। জি, ধন্যবাদ। আমি আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি ছোট অংশে নিজের যতটুকু পারি নিজের সামর্থ্য অনুসারে অন্য অনেকের মতো অবদান রাখার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমাদের যে অ্যাসপিরেশন, আমাদের যে আকাঙ্ক্ষা, তার জায়গা থেকে কিছু বলতে চাচ্ছি। আমাদের আকাঙ্ক্ষা এমন একটি বাংলাদেশ তৈরি করার, যেটি মাহবুব ভাই বললেন, ব্রিটিশ শাসন, কলোনিয়াল শাসনের অধীনস্থ যে সকল দেশ ছিল সারা বিশ্বে, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং সাউথ এশিয়া, এই সকল দেশে একটি উদাহরণ হয়ে থাকবে কিভাবে আসলে কলোনিয়াল শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে এসে একটি মানবিক এবং গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা যায়। এবং এই কাজটি করাটাই এখন আমাদের চ্যালেঞ্জ। একটি পুরো প্রজন্ম সেই চ্যালেঞ্জ রক্ত দিয়ে, ঘাম দিয়ে, অশ্রু দিয়ে তাদের কাঁধে তুলে নিয়েছে। আমরা সকলের দোয়া প্রার্থী এবং সকলের সমর্থন ও সাহায্য প্রার্থী।
অসংখ্য ধন্যবাদ। আমাদেরও সেই প্রত্যাশা। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।